আইপিএলে নতুন মৌসুমের প্রথম ম্যাচ মানেই মুম্বাই ইন্ডিয়ান্সের হার। এটার বিচ্ছিন্ন কোনো ঘটনা না, মোটামুটি নিয়মে পরিণত হয়ে গিয়েছিল। কেননা 1-2 সিজন ধরে তো হচ্ছে না, 5-7 সিজন ধরে হচ্ছে না, 10 সিজন ধরে হচ্ছে না, সর্বশেষ 13 মৌসুমে এই ঘটনাটাই ঘটেছে। সেই 2013 সাল থেকে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স কখনোই জিততে পারেনি। অবশেষে এইবার এসে 13 সিজন পর সেই ধারায় ছেদ টানলো মুম্বাই ইন্ডিয়ান্স, সেটাও একটা স্টেটমেন্ট ভিক্টরিতে। সেইটা তাদের রেকর্ড রান তাড়া করে জয়ের। 220 রান তাড়া করে 5 বল হাতে রেখে 6 উইকেটে যেইভাবে জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাতে করে এইবার ষষ্ঠ শিরোপা জয়ে এই দলটাকে অন্যতম ফেভারিট, চাই কি সবচেয়ে ফেভারিটের তালিকাতেও আপনি রাখতেই পারেন। মুম্বাই ইন্ডিয়ান্সের এইরকম যে জয়, সেটাও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে, তাতে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো আলোচনাটা করছি। শুরুতে একটুখানি কৈফিয়ত দিয়ে নেই, একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে আইপিএল সিজনের শুরুটা ধরতে পারিনি, প্রথম দিনের এই টার্নিং পয়েন্টের আলোচনাটা করতে পারিনি। এখন থেকে আশা করছি সেটা রেগুলার করবো, বা অন্যান্য আলোচনা যেগুলো রয়েছে সেগুলো রেগুলার করব। আমার কাছে মনে হয়েছে যে আইপিএলে খেলায় বাংলাদেশের সম্প্রচারে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা সরকারি পর্যায় থেকে তুলে নেবার মতো একটা আলোচনা শুনছিলাম, কিন্তু সেইটা আর টুর্নামেন্টের শুরুতে হয়নি। কিন্তু আমি আশা করব এবং আমার মনে হয় এই ঘটনাটা ঘটবে। এটা আমলাতান্ত্রিক জটিলতা, সরকারি জটিলতা, এইসব কারণেই আসলে হয় নাই। কিন্তু টুর্নামেন্টের এই চলাকালীন সময়ে আইপিএল সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞাটা বাংলাদেশ সরকারের তরফ থেকে তুলে নেওয়া হবে, সেইটা আমার কাছে মনে হয়, ওইটা আমার প্রত্যাশাও বটে। যাই হোক, ম্যাচে আসি, এই খেলাটাতে আসি। 220 রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই রান তাড়া করে যদি জিততে হয়, মুম্বাই ইন্ডিয়ান্সকে রেকর্ড করতে হবে। তারা তাদের আইপিএলের ইতিহাসে কখনোই এত রান তাড়া করে জেতেননি। 5বার তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আর যখন আপনি মাথায় রাখবেন, চ্যাম্পিয়ন হওয়ার সত্ত্বে আর যখন আপনি মাথায় রাখবেন যে গত 13 সিজন ধরে সিজনের প্রথম ম্যাচ তারা জিতে না, তখন মাঝ পর্যায়ে কি কলকাতা নাইট রাইডার্সকে একটুখানি ফেভারিট মনে হচ্ছিল? দেন এগেইন, আপনি যদি আইপিএলের শুরুটা দেখেন, প্রথম ম্যাচটা দেখেন, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা বিরাট কোহলির দল 201 রান তাড়া করে তারা জিতে গিয়েছিল 26 বল হাতে রেখে 6 উইকেটে। এইটাও কিন্তু আবার মুম্বাই ইন্ডিয়ান্সকে, রোহিত শর্মার দলকে কনফিডেন্স দেওয়ার কথা। আর সেই রান তাড়া করে তারা জিতে গেল কি সহজে, কি অনায়াসে। সত্যি সত্যি বলছি, আমি 5 বল হাতে রেখে যে ম্যাচটা জিতেছে, এইটাতে অনেকে ভাবতে পারেন যারা খেলাটা ফলো করেন নাই যে না, তাদের জিততে একটু কষ্ট হয়েছে। ইনফ্যাক্ট ম্যাচের শেষ দিকে কমেন্টেটররাও খুব করে চেষ্টা করছিলেন যে না, ম্যাচটা যে খুব জমে উঠেছে সেটা বোঝানোর জন্য। মুম্বাই ইন্ডিয়ান্সের জয়টা কতটা অনিশ্চিত, আর কিসের কি, আরামে তাদের জেতার কথা, এবং আরামেই তারা আসলে এই ম্যাচটা জিতে গিয়েছে। দেন এগেইন, বাংলাদেশে খেলা সম্প্রচার হচ্ছে না দেখে যে খেলা দেখা বন্ধ রয়েছে, বিষয়টা কিন্তু তা না। সো সরকারি সেই নিষেধাজ্ঞাটা তুলে নিলেই পারে। 220 রান তারা করার সময় তাদের যেই স্টার্টটা প্রয়োজন ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, সেই স্টার্টটাই তারা পেয়েছে। রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনের ওপেনিং পার্টনারশিপে পাওয়ার প্লের 6 ওভারেই তারা 80 রান তুলে ফেলেছে। রোহিত শর্মা ওই পাওয়ার প্লের লাস্ট বলটাতে 2 রান নিয়ে নিজের 50-তে পৌঁছে গেলেন, সেটা মাত্র 23 বলে। আইপিএল ইতিহাসে এটা তার দ্রুততম 50। 2015 আইপিএল ফাইনালে সিএসকের বিপক্ষে তিনি 25 বলে 50 করেছিলেন। তার চেয়েও 2 বল কম খেলে এই ক্যারিয়ার সায়ান্নে এসে রোহিত শর্মা তার মতো করে একটা ব্লিস্টারিং ইনিংস তিনি খেললেন। পাওয়ার প্লেতেই অনেকটা টোন সেট হয়ে যায় এই চেসটার। আপনি যদি দেখেন যে 10 ওভার শেষেও তারা কোনো উইকেট হারায়নি, বিনা উইকেটে 122 রানে পৌঁছে গিয়েছে। পরের 10 ওভারে আর 99 রান লাগে, চেসটা অনেক ইজি হয়ে গিয়েছে না? হ্যাঁ, রোহিত শর্মা ফাইনালে গিয়ে 38 বলে 78 রান করার একটা বিস্ফোরক ইনিংস খেলে তিনি আউট হয়েছেন বটে, এবং আউটটাতে অনুকূল রয় ফ্যান্টাস্টিক একটা ক্যাচ ধরেছেন, মিডন থেকে দৌড়ে গিয়ে মিড উইকেটে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ একটা ক্যাচ ধরেছেন। সেই কারণে হয়তো বা রোহিত শর্মার সেঞ্চুরিটা হলো না, নাই বা হলো, কিন্তু ওই যে 11.5 ওভারে 148 রানে যে ওপেনিং পার্টনারশিপটা করে দিয়েছেন, এরপরে তাদের আর 49 বলে 73 রান প্রয়োজন ছিল। মানে চেইসটা তখন মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একেবারে ইজি হয়ে গিয়েছিল। রায়ান রিকেলটনের কথা বলতে হবে যে মুম্বাই ইন্ডিয়ান্স তার উপরে আস্থা রেখেছে, একাদশে তাকে রেখেছে, কুইন্টন ডিককের চেয়েও এগিয়ে রেখে আস্থায় রেখে তাকে একাদশে রেখেছে, এবং সেই প্রতিদানটা তো তিনি দিয়েছেন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং পার্টনারশিপে। আর নিজেও একটা অসাধারণ ইনিংস তিনি খেলেছেন এই জায়গাটাতে। আরও ওই যে 81 রানের একটা ইনিংস তিনি খেলেছেন 43 বলে, আউট হয়েছেন একটু বিজার ফ্যাশনে। তিনি যেভাবে আউটটা হয়েছেন, রান আউট হয়েছেন, দ্বিতীয় রান নিতে গিয়ে ফেরত আসার সময়
ব্লেসিং মুজারাবানির কারণেই একটু ফেরত আসতে পারেনি, আবার মুজারাবানি ইচ্ছা করে তার পরটা আটকানি, ডিরেক্ট হতে সেই অনুকূল নয়, তিনি হচ্ছে গিয়ে ডিরেক্ট হতে স্ট্যাম্প ভেঙে দিয়েছেন। তো ওই জায়গাটাতে রায়ান রিকলটন আউট হয়েছেন। তার আগে ও আউট হয়ে গিয়েছিলেন সূর্যকুমার যাদব, যিনি নেমেই প্রথম বলে 4 মেরেছেন, 8 বলে 16 রান করে আউট হয়েছেন। কিন্তু এগুলোতে আসলে কিছুতেই কিছু যায় আসেনি। শেষ 5 ওভারে 38 রান প্রয়োজন ছিল, তখন রিকলটন আউট হয়েছেন। এরপরেই বা কি যায় আসে, আউট হয়েছেন। তারপরে তিলক ভার্মাকে লাস্ট ওভারটাতে গিয়ে প্রথম বলটাতেই ম্যাচটা শেষ করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা 5 বল হাতে রেখে 6 উইকেটে ম্যাচটা জিতে গিয়েছে। ফলে 220 রান তারা করেছে, তারা ভীষণ রকম আয়াসে, ভীষণ রকম সহজে, সেই কথাটা বলতেই হবে। এখন কলকাতা নাইট রাইডার্স যে 220 রানটাও ডিফেন্ড করতে পারলো না, আরও বেশি কিছু রান কি তারা করতে পারতো না? অন্তত আরও 20টা রান কি তারা করতে পারতো না? দেখেন, টি-20 ম্যাচে অনেক এটা প্রায়শই ঘটে থাকে যে যেই টিমটা আগে ব্যাটিং করে হেরে যায়, ম্যাচ শেষে মনে হয় যে না 15-20টা রান, 20-25টা রান, 25-30টা রান বেশি করলে ম্যাচের রেজাল্ট হয়তো অন্যরকম হতে পারতো। কলকাতা নাইট রাইডার্সের সেটা করার এভরি পসিবিলিটিস কিন্তু ছিল। তাদেরও শুরুটা দুর্দান্ত হয়েছিল, ওপেনিং পার্টনারশিপে তারাও 67 রান তুলে ফেলেছিল। আজিঙ্কা রাহানে এবং ফিনালেন তো 17 বলে 37 রানের একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন। শার্দুল ঠাকুর এসে একটা স্লোয়ারে তাকে আউট করেছেন, পার্টনারশিপটা ব্রেক করেছেন, কিন্তু তারপরে তো পাওয়ার প্লেতে 1 উইকেটে 78 রান কলকাতা নাইট রাইডার্স তুলে ফেলেছিল। তাদের তো 10 ওভারে 2 উইকেটে তারা 120 রানে পৌঁছে গিয়েছিল। ক্যামেরন গ্রিন আউট হয়েছেন। গ্রিন একটা ভালো স্টার্ট করেছিলেন, ভাই 25 কোটি রুপির প্লেয়ার, একটা ভালো স্টার্ট করেছেন, কিন্তু সেটাতে বড় ইনিংসে তো আর কনভার্ট করতে পারেনি। ওই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আসলে থাকবেই। তো তারপরেও 10 ওভারে তারা 2 উইকেটে পৌঁছে গিয়েছিল 100, ওইখানটাতে হচ্ছে গিয়ে কত 120 রান, 100 ওই রকমই। শেষ 10 ওভারে তারা আর মাত্র 100 রান যোগ করতে পেরেছে। এইটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং। এইখানটাতে তাদের আরও বেশি রান যোগ করার কথা ছিল, এবং সেইটা তারা আসলে পারে নাই কেন? আপনি যদি দেখেন 11 ওভার শেষে 2 উইকেটে 132 রান ছিল, তারপরে 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, এই 3টা ওভার একটু খেয়াল করেন। এই 3টা ওভারে 12 নম্বর ওভারে বোলিংয়ে ফেরত আনানো হয়েছে জাসপ্রীত বুমরাকে, যিনি এখানটাতে এসে মাত্র 5 রান দিলেন। 13 নম্বর ওভারটাতে ট্রেন্ট বোলকে বোলিং করানো হয়েছে, মাত্র 8 রান দিলেন। এবং 14 নম্বর ওভারটাতে শার্দুল ঠাকুরকে আবার ফিরিয়ে আনা হয়েছে, সেই শার্দুল ঠাকুর 8 রান দিয়ে তিনি উইকেট তুলে নিলেন আজিঙ্কা রাহানের, যিনি 40 বলে 67 রানের একটা ইনিংস খেলেছেন। তো মোমেন্টামটা যখন পুরোপুরি কলকাতা নাইট রাইডার্সের দিকে, তারা 11 ওভারে 132 রান করে ফেলেছে 2 উইকেটে, প্রতি ওভার থেকেই মানে 10 রান, 12 রান, 15 রান, 17 রান করে আসছে। এইরকম সময়ের পরপর 3টা ওভার মিলিয়ে মাত্র যে 19 রান আসলো, এবং আজিঙ্কা রাহানের উইকেটটাও কলকাতা নাইট রাইডার্স তুলে নিল। জাসপ্রীত বুমরা যেই কামব্যাকটা শুরু করেছেন, ট্রেন্ট বোল্ট সেটা কন্টিনিউ করেছেন, এবং উইকেট তুলে নিয়েছেন শার্দুল ঠাকুর, 3rd উইকেট, প্রথম 3টে উইকেটে তিনি নিয়েছেন। এই জায়গাটা কলকাতা নাইট রাইডার্সকে পিছিয়ে দিয়েছে। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স তারপর রিকভার করার চেষ্টা তাদের করেছে। অঙ্কুশ রঘুবংশী তিনি 28 বলে 50 করেছেন, 50 পর আউট হয়েছেন। ইনফ্যাক্ট তিনি 21 রানে আউট হতে পারতেন। রোহিত শর্মা তার ক্যাচটা গ্র্যাব করতে পারেননি, ওইটা জাজমেন্টের ভুল ছিল। তারপরেও ওখানটাতে রিঙ্কু সিং তিনিও শেষ দিকে একটা কত 21 বলে 33 রানের একটা আনবিটেন ইনিংস খেলেছেন। সেই সব মিলে তাদের স্কোরটা 220 পর্যন্ত যেতে পারে। কিন্তু এইবারের আইপিএলে যা বোঝা যাচ্ছে যে 200 পার স্কোর হয়ে যাবে, পরপর 2 দিনই 200+ স্কোর চেস করে জিতে গেল। সো 220 ওয়াজ নট গুড এনাফ, এবং সেইটা কলকাতা নাইট রাইডার্সের বোলিংয়ের সময় তো আমরা দেখতে পেয়েছি। ফ্যান্টাস্টিক উইকেট, মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান্টাস্টিক রেসপন্স, সব কিছু মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের সিজনের শুরুটা হলো পরাজয় দিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স 13 বছর ধরে যে অভিশাপ বয়ে নিয়ে আসছে, সিজনের প্রথম ম্যাচে পরাজয়ের, অবশেষে সেই অভিশাপ তারা কাটালো কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 6 উইকেটের এই জয়টাতে। তাহলে এই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? অনেক কিছুকেই বলা যায়। অবশ্যই বলা যায় রোহিত শর্মার ইনিংসটাকে, অবশ্যই বলা যায় রায়ান রিকলটনের সঙ্গে তার ওপেনিং পার্টনারশিপকে, অবশ্যই বলা যায় কুইন্টন ডিককের চেয়েও যে রায়ান রিকলটনের উপরে আস্থা রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের পুরনো সৈনিক, এবার ডিকক তো নতুন এসেছেন, এটাকেও আপনি বলতে পারেন। কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট সত্যিকার অর্থে ওই কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসের 12, 13, 14 নম্বর যেই 3টে ওভারের কথা আমি বললাম, যেই 3 ওভারটাতে জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট এবং শার্দুল ঠাকুর মিলিয়ে মাত্র 19 রান দিয়েছেন। ওইখানটাতেই কলকাতা নাইট রাইডার্সের স্কোরটা আরও 20টা রান কম হয়ে গিয়েছে, এবং মানে পরে তো মনে হয়েছে যে 250 রান করলেও কলকাতা ওই ম্যাচটা মুম্বাই জিততে পারতো, বাট স্টিল ওই 20-25টা রান আসলে ডিফারেন্স মেক করে দিয়েছে বলে আমার কাছে মনে হয়। ওই 3টে ওভারকেই আমার মুম্বাই ইন্ডিয়ান্সের এই মৌসুমের প্রথম ম্যাচে পরাজয়ের অভিশাপ কাটিয়ে যে তারা জিতলো এবং কলকাতা নাইট রাইডার্স যে হেরে গেল, সেই ম্যাচটার টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। কতটা একমত আপনি জানাতে পারেন?